প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 412 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা পাঠিয়েছে মধুচন্দা বাগচি বেলুড় থেকে। তবে এই ঘটনার স্থান কাল পাত্রদের নাম সঙ্গত কারণে সে বদলে দিয়েছে। তাতে যদিও ঘটনার গুণমান এক অংশ কমেনি, আর ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা যেটা তোমাদের সত্যিই ভালো লাগবে বলে আমার মনে হয়। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 412 নম্বর এপিসোডের ঘটনায়। বর্ষাকালের শেষের দিকের কথা। তখন আমি নিয়মিত ভোরবেলা সবজি নিয়ে বাজারে যেতাম। আমার নাম নিতাই পাল। আমি এক সবজি বিক্রেতা। গ্রামের নাম উল্লেখ করছি না, তবে আমার বাড়ি গ্রামের একটু ভেতরের দিকে, গঙ্গার ধারের এক পুরনো পাড়ায়। আমাদের এখানে অনেকেই এখনো ভোরের বাজারের ওপর নির্ভর করে। রাত 3টের সময় ঘুম ভাঙে, 3:30-এর মধ্যে সাইকেলের পেছনে বাঁশের ঝুড়ি বেঁধে বেরিয়ে পড়তে হয়। যে গ্রামের কথা বলছি আমার বাড়ি কিন্তু সেই গ্রামে নয়। কতকটা কাজের ফিকিরেই এই জায়গায় এসে আমি থাকতে আরম্ভ করেছি আমার পরিবারের সাথে। আমি মূলত স্থানীয় চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজারে বিক্রি করতাম। লাউ, ঝিঙে, পটল, টমেটো, ফুলকপি, যে মৌসুমে যা পাওয়া যায় আর কি। কাজটা কষ্টের, কিন্তু অভ্যাস হয়ে গেলে সবকিছুই ঠিক। ঘটনাটা আজও কাউকে সহজে বলি না, কারণ আমি নিজেই আজ পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে সেদিন যা দেখেছিলাম তা সত্যিই কোনো অতিপ্রাকৃত ব্যাপার ছিল নাকি মানুষের তৈরি কোনো ভয়ঙ্কর গোপন ঘটনা। তবে একটা কথা আমি নিশ্চিত জানি, সেদিনের পর থেকে আমি আর কোনো দিন রাতের দিকে ওই খালের রাস্তা ব্যবহার করিনি, যে খালের রাস্তার উল্লেখ এই ঘটনায় আছে। শুরু করছি ঘটনা। আমাদের এলাকা থেকে বড় বাজারে যাওয়ার দুটো রাস্তা ছিল। একটা মূল রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় প্রায় 7 কিলোমিটার, আর একটা শর্টকাট রাস্তা আছে পুরনো খালের পাশ দিয়ে। সেই রাস্তা ধরলে অন্তত 40 মিনিট সময় বাঁচে। কিন্তু সমস্যা হলো ওই খালের রাস্তা দিয়ে বহু পুরনো কিস্সা চালু ছিল। লোকজন বলতো খালের বাঁকে একটা পুরনো বাংলো আছে, ব্রিটিশ আমলের। এক সময় নাকি সেখানে এক জমিদার পরিবারের লোক থাকতো। পরে বাড়িটা বহু বছর খালি পড়ে থাকে। অনেকে বলতো মাঝরাতে সেখানে আলো জ্বলে, কেউ বলে ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসে, আবার কেউ বলতো ওখানে মানুষ ঢোকে কিন্তু বের হয় না। আমিও সেই বাড়িটা দেখেছি, কিন্তু এইসব কিস্সায় আমি কোনো গুরুত্বই দিইনি, কারণ গ্রামের মানুষজন একটু রহস্য পেলেই গল্প বানিয়ে নেয়। তাছাড়া ভোর 4টের সময় কে আর ভূত দেখতে বসে থাকবে? তখন মাথায় একটাই চিন্তা থাকে, সময় মতো বাজারে পৌঁছতে হবে। তবে সত্যি বলতে কি, জায়গাটা বেশ অস্বস্তিকর। খালটা অনেক পুরনো, বর্ষার সময় জল বাড়ে আর শীতে প্রায় শুকিয়ে যায়। দুই ধারে কচুরিপানা জমে থাকে। রাস্তার একদিকে খাল, আরেকদিকে বাঁশঝাড় আর নানান রকম গাছপালার ঝোপ। মাঝখানে ভাঙা চোরা ইটের রাস্তা। রাস্তার মাঝামাঝি জায়গায় সেই বাংলোটা দাঁড়িয়ে আছে। প্রথমবার বাড়িটা আমি দেখি এক শীতের সকালে। তখনও আকাশে আলো পুরোপুরি ফোটেনি। কুয়াশার মধ্যে হঠাৎ কালো এক ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাকই হয়েছিলাম। দোতলা বাড়ি, সামনের বারান্দা ভাঙা, জানলার কাঁচগুলো কেমন কালচে। কয়েকটা জানলায় পর্দাও আছে, তবে ভীষণ নোংরা। দেওয়ালের প্লাস্টার উঠে ইট বেরিয়ে আছে। বাড়িটার চারপাশে এত আগাছা জন্মেছিল যে দূর থেকে মনে হতো যেন জঙ্গল। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল অন্য জায়গায়।
যতবার ওই রাস্তা দিয়ে গেছি একটা বিষয় আমার মাথায় ঠেকেছে, বাড়িটা কখনো পুরোপুরি পরিত্যক্ত বলে মনে হতো না। কেন জানি না মনে হতো কেউ যেন ভেতরে থাকে। কোনো কোনো দিন খুব ভোরে একটা জানলার পর্দা নড়তে দেখেছি। ঘরের ভেতরে পাখা চললে যেমন পর্দা নড়ে, ঠিক তেমন ভাবেই পর্দা নড়ছিল। কোনোদিন মনে হয়েছে বারান্দায় কেউ দাঁড়িয়েছিল। আবার কখনো বাড়ির পেছনে সিগারেটের আগুনের মতো ক্ষীণ লাল বিন্দু দেখা গেছে, কিন্তু কাছে গেলেই সেই আলো উধাও। আমি নিজেকে বুঝিয়েছি এগুলো সব ঘুম জড়ানো চোখের ভুল, তবে সত্যি কি তাই? ঘটনার শুরুটা হয়েছিল অগাস্ট মাসের এক মঙ্গলবারে। সেদিন ভোরে বৃষ্টি হচ্ছিল টুপটুপ করে, রাস্তা কাদাময় হয়ে গিয়েছিল। আমি সাইকেলে দুটো বড় বাঁশের ঝুড়ি বেঁধে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি। সঙ্গে ছিল অনেক সবজি। ঘড়িতে তখন প্রায় 4:20। আমি যখন খালের রাস্তার দিকে ঢুকলাম তখন আশেপাশে একটাও মানুষ নেই, শুধু দূরে কোথাও ব্যাঙ ডাকছিল। মাঝে মাঝে বিদ্যুতের কড়কড় শব্দ আর জলের আওয়াজ। সাইকেলের ডাইনামোর হলদে আলোয় রাস্তাটা কেমন ঝাপসা দেখাচ্ছিল। খালের মাঝামাঝি পৌঁছে হঠাৎ আমার মনে হলো সামনের রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে। আমি ব্রেক কষলাম, তারপর বুঝলাম ওটা একটা মানুষ নয়, রাস্তার উপরে একটা ঠেলা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম, এত ভোরে এখানে ঠেলা গাড়ি এলো কোথা থেকে? কাছাকাছি যেতেই দেখি ঠেলা গাড়িটা ফাঁকা নয়, তার উপর কয়েকটা বড় বড় বস্তা চাপানো, আর পাশে দাঁড়িয়ে আছে একটা লোক, গায়ে রেনকোট পরা আর মাথায় রেনকোটের টুপি, মুখ প্রায় দেখাই যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? লোকটা কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পরে খুব নিচু গলায় বলল, চাকা বসে গেছে। তার গলার আওয়াজ শুনে আমার শরীরের ভেতর কেমন ঠান্ডা বাতাস খেলে গেল। গলার শব্দটা অদ্ভুত রকম, যেন অনেক দিনের অসুস্থ কেউ কথা বলছে। আমি সাইকেল স্ট্যান্ড করে সাহায্য করতে গেলাম। সত্যি ভ্যানের চাকাটা কাদায় আটকে গিয়েছিল। দুজনে মিলে ঠেলতে ঠেলতে গাড়িটা একটু ওপরে তুললাম। তখনই ব্যাপারটা আমার নজরে আসে। যে বস্তাগুলো ঠেলাগাড়ির ওপর চাপানো রয়েছে তার নিচ থেকে যেন জল পড়ছে। প্রথমে ভাবলাম বৃষ্টির জল, কিন্তু না, ওই জল রাস্তার কাদার সঙ্গে মিশে কালচে হয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি আছে এতে? লোকটা সঙ্গে সঙ্গে বলল, সবজি। কিন্তু কথাটা শুনে আমার কেমন সন্দেহ হলো, কারণ সবজির বস্তা থেকে ওরকম গন্ধ আসে না। বস্তাগুলো থেকে একটা কটু ধাতব গন্ধ আসছিল, যেন পুরনো লোহার সঙ্গে কাঁচা মাছ পচে গেছে। তবে আমি আর কিছু বলিনি। লোকটা ঠেলা গাড়ি নিয়ে বাংলোর দিকে এগোতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সে সরাসরি বাংলোর ভাঙা গেটের ভেতরে ঢুকে গেল, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। সেদিন বাজারে পৌঁছেও ব্যাপারটা মাথা থেকে বেরোচ্ছিল না। বিকেলের চায়ের দোকানে বসে আমি কথাটা তুললাম। ওখানে আমাদের এলাকার আরও কয়েকজন সবজি ব্যবসায়ী বসেছিল। আমি বললাম, খালের পাশের বাংলোতে কেউ থাকে নাকি? একজন সঙ্গে সঙ্গে হেসে বলল, কেন, ওসব জিজ্ঞাসা করছিস কেন? আমি সকালের ঘটনাটা বললাম। সবাই চুপ করে গেল। তারপর বয়সে একজন বড়, নাম মহাদেব, খুব আস্তে আমাকে বলল, ওই বাড়ির দিকে বেশি তাকাস না নিতাই। আমি হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? সে বলল, ভূত থাকলেই বরং ভালো হতো রে। কথাটা শুনে আমি একটু থমকে গেলাম। মহাদেব আর কিছু বলতে চাইছিল না। পরে অনেক অনুরোধ করায় সে বলল, কয়েক বছর আগে নাকি ওই বাংলোর আশেপাশে দুজন মানুষ নিখোঁজ হয়েছিল। একজন ছিল রিক্সাওয়ালা, আরেকজন মাছের ব্যবসায়ী। দুজনেরই শেষ অবস্থান ছিল ওই খালের রাস্তাটা। পুলিশ খোঁজাখুঁজি করেছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। আমি বললাম, তাহলে বাড়িটা কি ভালো নয়? কি বলতে চাইছো? মহাদেব বিড়িতে টান দিয়ে বলল, লোকজন বলে ওই বাড়িতে রাতে কিছু হয়। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়? সে বলল, কেউ জানে না, জানার চেষ্টাও করে না। সেই বাড়িতে কিছু দেখলে তারা ওই রাস্তা ব্যবহারই করে না।
মনে মনে ব্যাপারটা শুনে হাসি পেল, কিন্তু কোথাও মনের ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। তার পরের কয়েকদিন কিছুই ঘটেনি, কিন্তু আমি লক্ষ্য করলাম প্রায় ভোরের দিকে বাংলোর আশেপাশে কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। কখনো বাড়ির দোতলায় আলো জ্বলছে, কখনো একটা জানলার কাছে কারোর ছায়া, কখনো আবার খুব চাপা গলায় কথাবার্তার শব্দ, অথচ দিনের বেলা বাড়িটা একেবারে ফাঁকা থাকে। একদিন সাহস করে দুপুরে গিয়ে দেখেও এসেছিলাম। গেট ভাঙা, আঙিনায় আগাছা, বারান্দার মেঝেতে বাদুরের বিষ্ঠা, ভেতরে ধুলো জমে আছে, কিন্তু তবু কোথাও যেন একটা অস্বাভাবিক পরিচ্ছন্নতার ছাপ ছিল। বেশ কয়েকটা ঘরে, বিশেষ করে দোতলার সিঁড়িতে, ওখানে ধুলো কম, যেন কেউ নিয়মিত ওঠানামা করে। আমি তখনও ব্যাপারটাকে রহস্য হিসেবেই দেখেছিলাম, ভয় লাগছিল না। আসল ভয়টা শুরু হয় প্রায় 10 দিন পর। খুব সম্ভবত দিনটা ছিল শনিবার। বাজারে পুজোর আগে প্রচুর ভিড় হয়েছিল। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সাধারণত আমি রাতের দিকে ওই রাস্তা ব্যবহার করতাম না, কিন্তু সেদিন শরীর এত ক্লান্ত ছিল যে শর্টকাট ধরার লোভটা সামলাতে পারলাম না। ঘড়িতে তখন রাত 10:30। আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় খালের জল চিকচিক করছিল। আমি সাইকেল চালিয়ে এগোচ্ছিলাম। চারিদিক এত চুপচাপ ছিল যে নিজের সাইকেলের চাকার আওয়াজটাও অস্বস্তিকর লাগছিল। বাংলোর কাছাকাছি আসতেই আমি একটা শব্দ শুনলাম, কারোর কান্নার শব্দ, খুব চাপা, দম বন্ধ করা কান্না। আমি থমকে গেলাম। প্রথমে মনে হলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তারপর বুঝলাম শব্দটা বাংলোর ভেতর থেকে আসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর নিজের অজান্তেই গেট খুলে ভেতরে ঢুকে পড়লাম। আজও বুঝি না কোন সাহসে ঢুকেছিলাম। হয়তো মানুষের স্বাভাবিক কৌতূহল আমাকে টেনে নিয়ে গিয়েছিল। উঠোনে ঢুকতেই একটা গন্ধ পেলাম, ভেজা কাপড়, পুরনো কাঠ আর কোনো ওষুধের গন্ধ মিশে একটা বিশ্রী গন্ধ বাতাসে। কিছু দূর এগিয়ে কান্নার শব্দটা থেমে গেল। আমি ডাকলাম, কেউ আছেন? কোনো উত্তর এলো না। চাঁদের আলোয় ভাঙা দরজাটা আধ খোলা দেখা যাচ্ছিল। আমি কোনো আওয়াজ না করে আস্তে করে ভেতরে ঢুকলাম। মেঝেতে ধুলো জমা আছে। দেওয়ালে দেখতে পেলাম একটা ভাঙাচোরা ফ্রেম, তার মধ্যে একটা ছেঁড়া ফটো, এক কোণে একটা ভাঙা হারমোনিয়াম। সবকিছু যেন বহুদিনের পরিত্যক্ত। তখনই আমার ওই কথাটা মনে পড়ল, এই বাড়ি থেকে হারমোনিয়ামের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু এই হারমোনিয়াম থেকে যে কোনো আওয়াজ বের হয় সেটা বিশ্বাস হচ্ছিল না। ঠিক তখনই আমি একটা শব্দ শুনলাম। শব্দটা আসছে দোতলা থেকে। কেউ ধূপ ধূপ করে হাঁটছে। আমি স্থির হয়ে গেলাম। শব্দটা একেবারে স্পষ্ট। তারপর খুব আস্তে এক পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো, দরজা বন্ধ করো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তখনই চোখে পড়ল সিঁড়ির ধারে একটা জিনিস, একটা প্লাস্টিকের ঝুড়ি, তার মধ্যে তাজা সবজি, লাউ, কাঁচা লঙ্কা, বেগুন, কপি। মানে বাড়িটা ফাঁকা নয়, কেউ আছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এসে সাইকেলে উঠে পড়লাম। যখন সাইকেল চালিয়ে এগোতে যাব, দেখতে পেলাম বারান্দায় কয়েকটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর সকলে তাকিয়ে আছে আমার দিকে। এরা কারা? এরা কি এই বাড়ির বাসিন্দা? আমি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এলাম। সেই রাতেই প্রথমবার আমার মনে হলো যে এখানে শুধু ভূতের গল্প নেই, এর পেছনে আছে অন্য কিছু রহস্য। পরের দিন সকালে আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাংলোর সামনে পৌঁছে দেখি গেটের কাছে কাদার মধ্যে টাটকা গাড়ির চাকার দাগ। বড় গাড়ি, সম্ভবত ভ্যান। আমি দাঁড়িয়ে দেখছিলাম, এমন সময় পেছন থেকে কেউ বলল, ওদিকে বেশি তাকাবেন না। ঘুরে দেখি এক বুড়ো লোক। আমি আগে কখনো তাকে দেখিনি। ধুতি পাঞ্জাবি পরা, হাতে লাঠি। লোকটা বলল, আপনি বাজারে যান? আমি বললাম, হ্যাঁ, আমি সবজি বিক্রি করি। সে মাথা নেড়ে বলল, রাতের দিকে এই রাস্তা এড়িয়ে চলুন। আমি জিজ্ঞাসা করলাম, কেন?
লোকটা বাংলোর দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে অসুস্থ মানুষ রাখা হয়। আমি তার কথাটা শুনে অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, মানে? সে একটু চুপ করে থেকে বলল, সব অসুখ হাসপাতালের জন্যে নয়। এই বলে সে হাঁটতে হাঁটতে চলে গেল। লোকটার কথা শুনে আমার কেমন একটা লাগলো। সেদিন দুপুরে আমি স্থানীয় এক ওষুধের দোকানের মালিককে পুরো ব্যাপারটা বললাম। সে আমাকে আরেকটা তথ্য দিল। প্রায় 1 মাস ধরে নাকি মাঝরাতে একটা সাদা ভ্যান ওই এলাকার দিকে যাতায়াত করছে, আর আশেপাশের কয়েকজন বলেছে গভীর রাতে বাংলোর ভেতরে আলো জ্বলে, কিন্তু কেউ ওই দিকে যাওয়ার সাহস করে না। এই সব শুনে আমার মাথায় কেমন একটা নেশা চেপে গেল। আমি জানতে চাইলাম আসলে ওখানে কি হয়। একদিন ঠিক করলাম রাতের দিকে দূর থেকে ব্যাপারটা নজর রাখব। সেদিন বাজার থেকে ফিরে রাত 9:30টার দিকে আমি খালের উল্টো পাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে বসলাম এক জায়গায়। সেদিন হয়তো ছিল অমাবস্যার রাত, কেননা আকাশে চাঁদ ছিল না, চারিপাশ অন্ধকার, পুরো বাংলোটা অন্ধকার। তবে রাত 11টার দিকে বাংলোর এক জানলায় হলদে আলো জ্বলে উঠল। আমি চুপচাপ বসে রইলাম। প্রায় 11টার সময় একটা সাদা ভ্যান এসে দাঁড়ালো সেই বাড়িটার সামনে। 2জন লোক নামলো সেই ভ্যান থেকে। তারপর তারা খুব দ্রুত ভেতরে ঢুকে গেল। 5 মিনিট পর বেরিয়ে এলো একটা স্ট্রেচার নিয়ে। আমার বুক কেঁপে উঠল। স্ট্রেচারের ওপর কেউ শুয়ে আছে, পুরো শরীর চাদরে ঢাকা। লোকগুলো তাড়াহুড়ো করে তাকে ভেতরে নিয়ে গেল। তারপর প্রায় আধ ঘন্টা কোনো শব্দ নেই। হঠাৎ আমি আবার সেই কান্নার শব্দ শুনলাম, সেই একই রকম চাপা কান্নার শব্দ। তারপর একটা চিৎকার, খুব অল্প সময়ের জন্যে, যেন কারোর মুখ চেপে ধরা হয়েছিল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। আর কেন ভয় পেয়েছিলাম তার যথেষ্ট কারণও ছিল। আমার চোখ গিয়েছিল দোতলার একটা জানলায়। সেখানে দেখি এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি আজও সেই দৃশ্য ভুলতে পারিনি। একজন মানুষ জানলার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি ছিল অস্বাভাবিক। মাথাটা একদিকে কাত হয়ে আছে, 2 হাত জানলার গড়াদে। আমার মনে হচ্ছিল সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। যদিও এত দূর থেকে মুখ দেখা সম্ভব নয়, আমি ভয়ে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দৌড়ে বাড়িতে চলে আসি। রাতে বাড়িতে ফিরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম যে পরদিন সকালে থানায় গিয়ে সমস্ত ঘটনা পুলিশকে বলবো। এই পুরনো বাড়িতে লোকজন আসে যায় কেন? তারপরেই ভাবলাম, পুলিশ আমার কথা বিশ্বাস করবে? পুলিশ যদি এই চক্রের সাথে মিশে থাকে তাহলে তো আমারই বিপদ। 2 দিন পরে ভোরের দিকে আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় কুয়াশা, জনমানবহীন। বাংলোর সামনে পৌঁছে দেখি বাংলোর গেটটা খোলা। ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে ডাকলো, এই যে সবজি আছে? আমি একটু ইতস্তত করছিলাম। লোকটা বলল, ভয় পাবেন না, রোগী আছে ভেতরে, একটু আসুন। আমি কাছে গেলাম। লোকটার মুখ শুকনো, চোখের নিচে কালি, ডাক্তারদের মতো সাদা অ্যাপ্রন পরা। সে বলল, কিছু টাটকা সবজি লাগবে। আমি ঝুড়ি থেকে বেগুন আর টমেটো বের করলাম। লোকটা টাকা দিতে দিতে বলল, আপনি কাউকে কিছু বলেননি তো? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। আমি বললাম, আমি কি বলবো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, আসলে অনেক সময় মানুষ যা দেখে তা পুরোটা বোঝে না, বুঝলেন? তারপর সে হেসে ভেতরে চলে গেল, কিন্তু সেই হাসিটা স্বাভাবিক ছিল না। আমি সাইকেল ঘুরিয়ে চলে আসছিলাম, তখন হঠাৎ বাংলোর ভেতর থেকে একটা শব্দ এলো, খুব ক্ষীণ কণ্ঠস্বর, আমাকে বাঁচান। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সেই শব্দ আর এলো না। আমি অনেকক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে রইলাম, আর কিছুই শুনলাম না। তারপর নিজের মনে ভাবলাম, হয়তো ভুল শুনেছি।
সেই দিন রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল সত্যিই যদি ভেতরে কেউ আটকে থাকে তাহলে তাকে তো বাঁচানো উচিত। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার যাব আর দেখে আসব ব্যাপারটা, তারপর যা করার করব। কিন্তু মনে মনে ঠিক করলাম যে এবার আমি একা নয়, কাউকে সঙ্গে নিয়ে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার, রাত প্রায় 11:30। যেরকম মন বানিয়েছিলাম আমি একা যাইনি, সঙ্গে নিয়েছিলাম আমার বন্ধু পরেশকে। সে এক মাছ ব্যবসায়ী, সাহসী লোক। আমরা দুজনে টর্চ নিয়ে খালের রাস্তা ধরে এগোতে লাগলাম। বাংলোর আশেপাশে পৌঁছে দেখি আশ্চর্য রকম নিস্তব্ধতা। কোনো আলো নেই, কোনো গাড়ি নেই। গেট ঠেলে ভেতরে ঢুকতেই বুঝলাম বাড়িটা আজ খালি। আমরা ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় দেয়ালগুলো কেমন স্যাঁতস্যাঁতে দেখাচ্ছিল। হঠাৎ পরেশ বলল, একটা গন্ধ পাচ্ছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তীব্র ওষুধের গন্ধ। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দোতলার একটা ঘরের দরজা আধ খোলা। পরেশ দরজা ঠেলে খুলতেই আমরা দুজনে থমকে গেলাম। ঘরের ভেতরে একটা হাসপাতালের বেড, পাশে স্যালাইনের স্ট্যান্ড, মাটিতে পড়ে রয়েছে কয়েকটা পুরনো ইঞ্জেকশন, আর দেওয়ালের পাশে অক্সিজেন সিলিন্ডার। কিন্তু ঘরে কেউ নেই। মনে হচ্ছিল খুব সম্প্রতি এখানে কেউ ছিল। বিছানার চাদর এখনো কুঁচকে আছে। টেবিলের ওপর একটা নোট বই পড়েছিল, আর সেটা হাতে নিলাম। পাতাগুলোয় শুধু তারিখ লেখা, আর প্রত্যেক তারিখের পাশে একটা করে নাম। কিছু নাম কাটা, কিছু নামের পাশে টিক চিহ্ন দেওয়া। হঠাৎ নিচতলা থেকে একটা শব্দ এলো। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। কেউ যেন দরজা বন্ধ করল। পরেশ ফিসফিস করে বলল, সর্বনাশ, নিচে কেউ এসেছে। আমাদের বুকের ভেতর তখন হৃৎপিণ্ড ধড়ফড় করছে। আমরা নিঃশব্দে দরজার কাছে এলাম। ঠিক তখনই বেশ কয়েকজনের কণ্ঠস্বর শোনা গেল, আপনারা কে? উপরে কেউ আছে, উপরে কেউ আছে। আমার হাত থেকে প্রায় টর্চটা পড়েই যাচ্ছিল। গলার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো। আমরা যে ঘরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম সেই ঘরের অন্য প্রান্তে একটা দরজা। সেই দরজা খুলতেই দেখি একটা বারান্দা, আর সেই বারান্দা থেকে নেমে গেছে একটা পেঁচানো লোহার সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি আমরা দুজন নিচে নেমে এলাম। তারপর তাড়াতাড়ি দৌড়ে চলে এলাম গেটের সামনে। আমি আর পরেশ সেই বারান্দার দিকে তাকিয়ে দেখি সেখানে কয়েকটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই মানুষগুলো কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা তাদের কারোর মুখ দেখতে পাচ্ছি না। আমার মনে পড়ল এরকমই ছায়ামূর্তি আমি আগেও দেখেছি। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। খালের ধারের ঝোপ পেরিয়ে প্রায় দৌড়ে মূল রাস্তায় উঠে এসেছিলাম। তারপর আমরা বাড়ি ফিরে আসি। সেদিনের পর আমি সত্যি থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ যখন বাংলোয় যায় তখন সেখানে নাকি কিছুই পাওয়া যায়নি। না হাসপাতালের বেড, না অক্সিজেন সিলিন্ডার, না কোনো লোক। পুরো বাড়িটাই খালি। পুলিশ উল্টে আমাকে প্রশ্ন করতে শুরু করলো যে আমি ওই বাড়িতে কেন গিয়েছিলাম। আমি বুঝলাম প্রমাণ ছাড়া কিছু হবে না, কিন্তু আসল ঘটনাটা এরপর ঘটে। প্রায় 3 সপ্তাহ পর খবর এলো খালের ওপারের জঙ্গলে একটা মৃতদেহ পাওয়া গেছে। অচেনা মানুষ, বয়স 50-এর কাছাকাছি। আমি থানায় জানানোর পর পুলিশের টহলদারি সেই এলাকায় বেড়েছিল। পুলিশ পরে জানতে পারে লোকটা নাকি শহরের এক বেসরকারি নার্সিংহোম থেকে নিখোঁজ হয়েছিল। আরও কয়েকদিন পর আরেকটা খবর ছড়ালো, ওই নার্সিংহোমেরই এক ডাক্তার উধাও। লোকজন তখন নানা কথা বলতে শুরু করে। কেউ বলল সেই বাড়িতে নাকি অবৈধ চিকিৎসা চলত, কেউ বলল মৃতপ্রায় রোগীদের লুকিয়ে রাখা হতো, কেউ বলল অঙ্গ পাচারের ব্যাপার। কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারপর সেই বাংলোটা একেবারে প্রাণহীন হয়ে পড়ে। রাতে আর আলো জ্বলে না, কোনো ভ্যান আসে না, কোনো শব্দ শোনা যায় না। মনে হয় যেন সেখানে কোনোদিন কিছুই ঘটেনি। প্রায় মাসখানেক পরের একদিনের ঘটনা বলছি। সেদিন ভোরের কুয়াশা খুব ঘন ছিল। বাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার নজর গেল দোতলার জানলায়।
এক সেকেন্ডের জন্য আমি স্পষ্ট দেখেছিলাম জানলার গড়াদের ফাঁকে একজন দাঁড়িয়ে আছে। মুখটা খুব ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত স্থির, আর সে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে। তারপর দেখতে পেয়েছিলাম সেই লোকটার পাশে আরো কয়েকজন লোক, সবাই জানলার গড়াদের বাইরে হাত বার করে যেন কোনো রকম সাহায্য চাইছে। আমি সঙ্গে সঙ্গে সাইকেলের গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাই, একবারের জন্যেও পেছনে তাকাইনি। আজ এত বছর পরেও মাঝে মধ্যে যখন রাতের দিকে ঘুম ভেঙে যায়, আমার মনে পড়ে সেই বাংলো, সেই চাপা কান্না আর সেই ফিসফিসে গলা, আমাকে বাঁচান। আমি জানি না ওটা সত্যিই কোনো অসুস্থ মানুষের শেষ আরতি ছিল কিনা, নাকি ছিল আমার নিজের মনের ভুল। কিন্তু একটা প্রশ্ন আজও আমাকে তাড়া করে বেড়ায়, যেদিন পুলিশ বাংলোতে গিয়ে কিছুই পেল না, তাহলে আমরা যে দোতলার ঘরে হাসপাতালের বেড, স্যালাইন আর নাম ভর্তি খাতা দেখেছিলাম, সেগুলো গেল কোথায়? আর সবচেয়ে বড় কথা, সেই দোতলার বারান্দায় যে মানুষগুলো দাঁড়িয়েছিল, তারা কে ছিল? তারা কি সত্যি জীবিত মানুষ, নাকি প্রেতাত্মা, নাকি কে? এর উত্তর আজও আমার কাছে অধরাই থেকে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, মধুচন্দা আমাদেরকে পাঠিয়েছে। দারুণ দারুণ একটা ঘটনা। মধুচন্দা এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে, কিন্তু সেটা বহুদিন আগে। আমি মধুচন্দাকে বলবো, তুমি এত সুন্দর ঘটনা পাঠাও, তুমি ঘটনা জোগাড় করে আমাদেরকে এরকমই ভালো ভালো ঘটনা উপহার দাও। আর তোমাদের সকলকে বলতে চাই যে তোমরা বেশি করে আমাদের এপিসোড যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। যারা নতুন শুনছো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, আর আমাদের পরিবারে জয়েন করে যাও। অবশ্যই কমেন্ট করবে যে ঘটনাটা কেমন লাগলো, ভালো হলে ভালো লিখবে, খারাপ লাগলে খারাপ লিখবে। তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি, কেননা তোমাদের কমেন্টের কারণে এবং তোমাদের লাইকের কারণে ইউটিউবে আমাদের চ্যানেলের ঘটনা আরও লোকেদের কাছে পৌঁছায়, আর আমাদের পরিবার আরও বড় হয়। চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শ্যামল মিত্র, লিখেছে দাদা তুমি নিজের খেয়াল রাখবে দাদা, লাভ ইউ দাদা। কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ, লিখেছে লাভ ইউ প্রেতপক্ষ, লাভ ইউ রাজবাবু। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার পরিবারের অসুস্থ ব্যক্তিকে যেন ভালো রাখেন, উনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। নিজের খেয়াল রেখো, ক্যারি অন। থ্যাংক ইউ স্মৃতি রঞ্জন ঘোষকে। কমেন্ট করেছে নন্দিতা পাল, রতন পাল, মোহাম্মদ মঞ্জু, অন্তিম স্যাড মুভমেন্ট। শান্তার দুনিয়া লিখেছে হ্যালো রাজদা ভাই, 410 নম্বর এপিসোডে তোমার সুন্দর কণ্ঠে ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য চলে এলাম। আমি মধ্যম গ্রাম থেকে শুনছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কমেন্ট করেছে ইন্দ্রজিৎ নস্কর, কাকলি পাত্র, জয় দাস। সুস্মিতা ঘোষ লিখেছে তুমি কেমন আছো রাজদা, আমি বারুইপুর থেকে বলছি। সুস্মিতা ঘোষ, রাজদা গল্পটা খুবই সুন্দর হতে চলেছে, আমরা শুনছি। এই সবকটা কমেন্টই এসছিল সুন্দরবনের ভয়ঙ্কর রাত, সুন্দরবন সীমান্ত চৌকিতে নৈশ জরিপকারীর অলৌকিক আতঙ্কের ঘটনা, প্রেতপক্ষের 410 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।